তাহলে বাংলা আবারে রায় দিল না, বাংলা এবারে রায় দিল। অর্থাৎ বাংলা প্রত্যাবর্তনে রাজি হলো না, পরিবর্তনে রাজি হলো। কিন্তু এই প্রত্যাবর্তন পরিবর্তন এই এই ন্যারেটিভের বাইরে কেউ কেউ কিন্তু রীতিমতো নিজেদের জমি যেমন শক্ত রেখেছিলেন তেমনই রাখলেন। সেই ব্যতিক্রমী নামেদের মধ্যে কিন্তু উঠে আসবে প্রথম নাম হিসেবে নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর চেয়ারম্যান ভাঙড় আরও একবার দখলে নিলেন। দেখুন, ভাঙড়ের ক্ষেত্রে দেখা যায় যে ভাঙড় কিন্তু সাধারণত বিধায়ক বদলে থাকে। এবার দেখা যাচ্ছে পরিস্থিতিটা রইল ওই একই দিকে, অর্থাৎ ভাঙড় আস্থা রাখলো নওশাদের ওপর। আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমার সঙ্গে রয়েছে রূপক বসু। রূপক, প্রথমেই তোকে একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাইছি, সেটা হচ্ছে যে এই নওশাদের সাকসেসের পেছনে ক্যারিশমাটা কোথায়? মানে কেন এরকম ধরনের একটা মানে যেখানে সর্বত্র বদলের ঝড়, সেখানে কেন নওশাদ নিজের জায়গাটা নিজের মুঠোয় রাখলেন? মানে আমি তো বলবো নওশাদ সিদ্দিকী হচ্ছে সাম্প্রতিককালে বাংলা রাজনীতির সব থেকে বড় বিস্ময়। আব্বাস সিদ্দিকীর মাধ্যমে সিপিআইএম জোট করে আগের বছর এসছিল আসলে। নওশাদ সিদ্দিকী কে কেউ জানে না, সেখান থেকে একটা সিট জিতে গেল একটা ছেলে, লম্বা মতো রোগা মতো একটা ছেলে, যে কেউ জানে না। তাকে বলা হলো যে ঠিক আছে না, ওরা তো ওখানে ওই পীরজাদাদের ওদের ওই কানেকশন আছে, সেখান থেকে জিতে গেল এবং সে বিধায়ক হয়ে গেল। সে বিধায়ক হয়ে কি করলো যে একা একটা ছেলে একটা বিধায়ক, সে পুরো বিধানসভা, এবং সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে কংগ্রেস নেই, সিপিএম নেই, এবং দুটোই তার এগেনস্টে, এবং তার পেছনে কিন্তু সিপিআইএম এর মানে হ্যাঁ, এবং তার কমিউনিস্ট পার্টির ব্যাকগ্রাউন্ড নেই, কংগ্রেসের ট্র্যাডিশন নেই। একা একটা ছেলে একা একটা পার্টির মুখ হয়ে সে লড়ে গেল। হতে পারে একবার একটা খেলায় ইউরো কাপে গ্রিস চ্যাম্পিয়ন হয়ে গেছিল, তারপর গ্রিস খায় না মাথায় দেয়, কেউ জানে না, কেউ নাম বলতে পারবে না, এটা হয়ে যেতে পারে। আবার এবার উল্টো ঝড়, বামপন্থী যা আপাতত রেজাল্ট আছে, সিপিএম একটা পাচ্ছে, কংগ্রেস দুটো, হুমায়ুন কবিরের দল দুটো, বড় জোর হুমায়ুন কবির নিজেই দুটো, পাঁচটা। বাকি তৃণমূলকে 100-র নিচে নামিয়ে পুরোটা গেরুয়া ঝড়। এই যে গেরুয়া ঝড়, তার সঙ্গে এখানে মানে ধর্মের একটা মেরুকরণ, সবকিছু মিলিয়ে হঠাৎ করে দেখা। এবং সকাল থেকে যখন রেজাল্ট আসছে, খেয়াল রাখতে হবে যে নওশাদ সিদ্দিকী পিছিয়ে আছে, শওকত মোল্লা এগিয়ে আছে, নওশাদ সিদ্দিকী পিছিয়ে আছে, শওকত মোল্লা এগিয়ে আছে। এবং এই দুদিন আগে কিন্তু একটা জিনিস খুব মানে সোশ্যাল মিডিয়ায় হয়েছে যে একটা গান, হ্যাঁ একটা গান, এই সব আবহে যে হঠাৎ করে মনে হলো যে নওশাদ সিদ্দিকী তাহলে কি আগেরটা চমক ছিল। সেখান থেকে একটা ছেলে জিতে গেল, এবং সেটা জিতলো কত ভোটে না, প্রায় 30,000 ভোটে। এক্সাক্ট ফিগারটা আমি দেখতে পাচ্ছি না এখনো, এখানে 28,000 দেখাচ্ছে, কতগুলো জায়গায় দেখলাম 30,000, তবে এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ডিক্লেয়ার্ড নয়, এখনো কাউন্টিং চলছে, 28,000 দেখাচ্ছে। কিন্তু নওশাদ সিদ্দিকী জিতছে, কারণ জিতে গেছে। খোঁজ নিয়েছি আমি, ভাঙড়ে খোঁজ নিয়েছি, বললো খানিকক্ষণ বাদে সার্টিফিকেটও পেয়ে যাবে। ফিগারটা আমি যেহেতু এখানে নির্বাচন কমিশনের সাইট, তাই আমি 28 বললাম, আমার ধারণা সেটা 30 বা 32। এনিওয়ে, আমি গতকাল জিজ্ঞেস করছি আমি যে তুই নওশাদের মধ্যে, তুই নওশাদের তোর বিভিন্ন মানে ভিডিওতে দেখেছি, তুই নওশাদ নিয়ে আলাদা ভিডিও করেছিস, আইএসএফ নিয়ে আলাদা ভিডিও করেছিস, তুই নওশাদের মধ্যে কি দেখলি যে ওকে নিয়ে ভিডিও করতে গেলে সিপিএম ছিল, কংগ্রেস ছিল? দেখ, আমি তোকে কয়েকটা পয়েন্টের কথা বলবো এই ক্ষেত্রে। নওশাদ সিদ্দিকী বাংলার রাজনীতিতে নিশ্চিতভাবেই হঠাৎ উঠে আসা এমন একটা ক্যারেক্টার, যে চরিত্রকে তুই চর্চা না করে বাদ দিতে পারবি না। কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকীর, আমি তোকে একাধিক গুণের কথা বলবো, যে গুণগুলো নিয়ে আমি চর্চা করেছিলাম এবং যেটা এখানে এস্টাবলিশড হলো আরেকবার। সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী প্রথম কথা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে থেকে রাজনীতি করা ছেলে। 2 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের কথা বলার ছেলে। সংখ্যালঘু মানে আমি কিন্তু মুসলিমের কথা বলছি না, আমি বলতে চাইছি যারা পিছিয়ে পড়েছে যে মানুষ, তাদের কথা বলে। 3 নম্বর হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কিন্তু কখনোই কোনো অবস্থায় ভাঙড়ে একটা শান্তি বজায় রাখার চেষ্টা বরাবর করে এসছে, যেটা ওর পক্ষে গেছে। আমি তোকে এর আগেও একবার আলোচনার সময় আমি বলেছিলাম যে নওশাদ সিদ্দিকী কিন্তু সবসময় চেষ্টা করে যে তার যে এলাকা, তার যে অঞ্চল, সেই অঞ্চলটাতে যেন একটা শান্তি বজায় থাকে, সেটা নওশাদ সিদ্দিকীর পক্ষে গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নওশাদ সিদ্দিকী কিন্তু সংগঠনে জোর দিয়েছে। নওশাদ সিদ্দিকী এমন নয় যে হঠাৎ করে উঠে এসে আমি আবার হারিয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। কিন্তু ও আইএসএফটাকে তৈরি করতে চেয়েছে। একদমই তাই। আমি একা একটা বিধায়ক, আমি আমার জায়গা রেখে দিলাম, এরকম প্রচুর আছে। হুমায়ুন কবির, একদমই তাই। হুমায়ুন কবির, আমি 2 জায়গা দাঁড়িয়েছি, আমি জিতবো। হ্যাঁ,
ফলে এইখানে এটা নয়। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কিন্তু ইয়াং জেনারেশনের কাছে কিন্তু খানিকটা আইকনের আইকনের মতো। মতো। তো এই ইউথ সবসময় নওশাদ সিদ্দিকীর পক্ষে থাকে। 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর মধ্যে কিন্তু ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনীতি করার একটা মেন্টালিটি বক্তৃতায় বলছে। সেটা বাম শিক্ষা বল বা যেভাবেই বল না কেন, সেটা একটা ব্যাপার হচ্ছে। 7 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মানুষের যে বিধানসভায় যাওয়ার পর থেকে নওশাদ সিদ্দিকী কিন্তু অনেক কিছু ওপেন করে দিয়েছিল, যে বিধানসভায় আসলে কি হয়, মানুষের জন্য কিভাবে চেষ্টা করা যায়, কাজ কিভাবে করা যায়, কৃষির জন্য কিভাবে করা যায়, শিক্ষার জন্য করা যায়, মানুষের জন্য দিনের পর দিন রক্তদান শিবির করতে করতে নওশাদ সিদ্দিকী কিন্তু একটা জিনিস করেছিল, যে মানুষের সঙ্গে কানেক্ট করার পাশাপাশি মানুষকে এটাও বোঝানো যে রক্তদানের মাধ্যমে জীবনদান করা শুধু নয়, রক্তদানের মাধ্যমে একটা সমাজ গঠন করা। তো এই ব্যাপারটা নওশাদের মধ্যে রয়েছে, যে কারণে নওশাদ এই জায়গায়। আমি তোকে কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোর কাছে খুব সিগনিফিকেন্ট বলে মনে হবে। দেখ, শওকত মোল্লা পূর্ব ক্যানিং হারানোর পর যখন ভাঙড়ে পা রাখলো, বেসিক্যালি তো ভাঙড়ে 2023-এ পঞ্চায়েত ভোটের পর পা রেখেছিল, ভাঙড়টার দায়িত্ব দেওয়া হয়েছিল ওকে। হ্যাঁ, তো শওকত মোল্লা কিন্তু প্রথম থেকে এসে যেটা করেছিল, আরাবুলকে সরালো, কাইজারকে সরালো, ওহিদুল ছিল, আরাবুল কিন্তু হেরে গেল। হ্যাঁ, নওশাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমি বলছি, ওটা তাই পরে আসছি। তো ওহিদুল ছিল ওই সময়। এই তিনজনকে সরিয়ে পুরনো যে সমস্ত তৃণমূলের কর্মী ছিল এবং এক ঝাঁক নতুন ছেলেপিলেকে নিয়ে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করেছিল। দেখা গিয়েছিল যে ওই পরিস্থিতি থেকে আস্তে আস্তে তৃণমূল ভাঙড়ে নিজেদের ক্ষমতা আবার রিগেন করছে। এই সিচুয়েশনটাতে শওকতের ভাবনা ছিল যে পূর্ব ক্যানিং পূর্ব থাকবে হাতে, ভোটে ওখান থেকে দাঁড়াবেন, কিন্তু একই সঙ্গে ভাঙড়টাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু তৃণমূল তাকে পাঠিয়ে দেয় ভাঙড়ে। এই ভাঙড়ে শওকত পা রাখার পর থেকে ভাঙড় জানতো যে নওশাদকে হারানো কিন্তু ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টাস্ক। তো সেই ব্যাপারটা তাই দাঁড়ালো। কেন হলো তার কারণ হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে তুই যদি ভাঙড়ের রেখচিত্র তুই যদি দেখতে যাস, তাহলে বেশ কিছু জায়গায় মানে 80,000-এর মতো হিন্দু ভোট ভাঙড়ে রয়েছে। কিন্তু এই 80,000-এর মতো হিন্দু ভোট যদি বিজেপি যদি কোনো স্ট্রং যদি কোনো নেতাকে দাঁড় করাতো, ভালো মুখ যদি কোনো দাঁড় করাতো, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। মানে আমি বলতে চাইছি, এখানে বিজেপি দাঁড় করিয়েছে জয়ন্ত গায়েনকে। ঠিক আছে, জয়ন্ত গায়েনের জায়গায় জয়ন্ত গায়েন চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু জয়ন্ত গায়েনের জায়গায় যদি অন্য কোনো ভালো মুখ দাঁড় করানো হতো, মানে আমি বলতে চাইছি প্রতিষ্ঠিত কোনো মুখ দাঁড় করালে, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। 80,000 ভোট ওই দিকে যেতে পারতো। সেখানে কিন্তু ভোট কাটাকাটি সিনের দিকে যেতে পারতো। এটাও হতে পারে যে বিজেপি কে ভয় পেয়েছে, কারণ নওশাদকে আমি জানি না সেই স্ট্র্যাটেজিটা আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এর ফলে কি হয়েছে, এই যে 80,000 ভোট, এই 80,000 ভোট মানে হিন্দু ভোট, এবং সে সঙ্গে ধর মোটামুটি অ্যারাউন্ড গোটা 86 মতন বুথ। হ্যাঁ, যে এই ভাবা হয়েছিল যে এই 80,000 ভোট তৃণমূলের দিকে চলে যেতে পারে এবং 86টা ভোট থেকে, এই বুথ থেকে তৃণমূল তাদের ভোট টানতে পারে। আসলে কার্যক্ষেত্রে পরিস্থিতিটা পুরোটা অন্যরকম দাঁড়ালো। আর একটা পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে, যে 2021 সালের যে ভোটটা হয়েছিল তাতে দেখা গিয়েছিল 89.70% ভোট ভাঙড়ে পড়েছিল, কাস্ট হয়েছিল। এবার সেই ভোটটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 92% মতন ভোট। তার মধ্যে ইস্যু আছে তার মধ্যে। অর্থাৎ এই যে ভোটটা কাস্ট হলো, তার মানে বোঝা যাচ্ছে যে ওখানেও ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হয়েছে। দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে, মানে যখন এই ভোটটা কাস্ট হওয়ার পর থেকে মনে হচ্ছিল যে ভাঙড় আরো ওপেনলি নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে কিনা, সেই একটা প্রশ্ন ছিল, এবং দেখা গেল কার্যক্ষেত্রে তাই হচ্ছে। আমি তাহলে বলতে পারবো যে এটা নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড়ের অবিসংবিধানী নেতা হয়ে গেছে এই কারণে, মানে এটা এই বছরের ভোটটা কি বিজেপির হাওয়ার ভোট, পরিবর্তনের ভোট। হ্যাঁ, মানে এবং গেরুয়া পরিবর্তন। আমার যেই হোক আমি বিজেপিকেই ভোট দেবো, আমার তৃণমূলকে সরাতে হবে। সেখানে শওকত 33 বছরের নওশাদকে হারাতে পারলো না শওকত মোল্লা, থার্ড হয়ে গেল বিজেপি। এবং শওকত মোল্লা কিন্তু জয়ন্ত গায়েন, হ্যাঁ, জয়ন্ত গায়েন এলোই না পিকচারে। এখানে আমরা যা ভোট দেখছি তাতে 92,388টা ভোট পেয়েছে এখনো অব্দি যা আছে। এটা 1 লাখের বেশি হবে খানিকটা। এবং মানে মজার ব্যাপার হচ্ছে, তুই যদি পুরোনো স্ট্যাটটাকে যে হিসাব করে দেখ, আমি পুরোনো স্ট্যাটটা যখন হিসাব করছিলাম একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে বেসিক্যালি 1,15,000 ভোটের মতন ভোট পেয়েছিল নওশাদ গতবার। তো মনে করা হচ্ছিল যে আসলে 10-15 হাজারের মধ্যে খেলাটা ঘুরে যাবে, মানে 10-15 হাজার ভোট যদি কোনোভাবে শওকতের দিকে, শওকত মোল্লার দিকে যদি চলে যায়, তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে যেতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে শওকত তখনই বিট করতে পারবে যখন
তার যে স্ট্রেংথের জায়গা, সেই স্ট্রেংথের জায়গাটা যেন ফুললি মানে এক্সট্রিম পর্যায়ে গিয়ে যাতে ইয়ে করতে পারে। শওকত তৃণমূলের বিশ্বস্ত সৈনিক, মানে শওকত এটা পারবে বিশ্বাস করেই মমতা ব্যানার্জি শওকতকে ওখানে দিয়েছেন। সেটা শওকত বুঝিয়েও ছিল যে আমি পারি, আমি ভাঙড়কে আমি মুঠে আনতে পারি। শওকত মূলত বলেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়টা জিতে আমি উপহার দিতে চাই। একদমই। তো এই পরিস্থিতিতে নওশাদ এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু রিফ্লেকশন আছে, যেখানে খানিকটা সাহস, খানিকটা সততা, খানিকটা ভরসা, খানিকটা তারুণ্য এবং খানিকটা মানুষের জন্য কাজ করা, তাগিদ দেখানো, এই ব্যাপার। আমি নওশাদের বক্তৃতা শুনছি, আর একটা জিনিস খেয়াল করে দেখ রূপক, এইখানটাতে আমি একটা জিনিস বলবো, যখন ভোটটা কাউন্টিং হওয়া শুরু হয়েছিল প্রথম 5 রাউন্ডে কিন্তু বেসিক্যালি কিন্তু নওশাদ পিছিয়ে আছে 4,500 সেখান থেকে 28,000 ভোটে কিন্তু লিড নিয়ে নেওয়া, সেটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। পরপর দুবার, প্রথমবার তুই চমক দিতে পারিস, তুই আননোন কমোডিটি। হ্যাঁ, আননোন কমোডিটি, একটা ধর্মের ভোট আছে ওখানে, মুসলিম ভোট আছে, একটা অনেক দিন ধরে তৃণমূলের আমার একটা ক্ষোভ তৈরি হয়েছে, আমি একজনকে নতুন জিতিয়ে দিলাম, আম আদমি পার্টি জিতে গেল, ও সেই রকম ব্যাপার, থালাপতি বিজয়ের পার্টি জিতে গেল। কিন্তু এটা হচ্ছে আমি ওখানে সিটিং এমএলএ, তার মানে আমার কিছু ভালোর সঙ্গে সঙ্গে মন্দও থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু তারপরও রায় দিয়েছে মানুষ। হ্যাঁ, এবং একা মানে এইখানেই কিন্তু তোকে নজরটা দিতে হবে। ও জানে ওর বাড়ি থাকবে না। আইএসএফের এবারে যে প্ল্যানটা ছিল, সব মিলিয়ে 10টা কেন্দ্রকে আইএসএফ, বিধানসভা কেন্দ্রকে আইএসএফ টার্গেট করেছিল। তার মধ্যে আমডাঙ্গা ছিল, ক্যানিং পূর্ব ছিল যেখানে আরাবুল হেরে গেল বলছিস তুই, মিনাখা ছিল, হ্যাঁ, তারপর দেগঙ্গা ছিল, এরকম বেশ কিছু জায়গা ছিল যেগুলোকে যদি ঠিকঠাক মতন ফোকাস করা যেত সেখানে জয় আসতে পারতো। আমরা তো দেখছিলাম একটা সময় পর্যন্ত মিনাখাতে প্রতীক মণ্ডল এগিয়েও ছিলেন, আরাবুল কিন্তু একটা সময় পর্যন্ত একটু ক্লোজ কন্টেস্ট দিয়েছিলেন। তো এই পরিস্থিতিতে যখন অন্য সিটগুলোতে আস্তে 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 দখল কমে যাচ্ছে আইএসএফ এ, তখন থেকে কিন্তু নওশাদ কিন্তু মানে পিকটা নেওয়া শুরু করে। এই যে সিচুয়েশনটা না, অনেক সময় কি হয়, একজন তরুণ নেতা উঠে এলে এবং তার যদি নিজের উপর দখল অনেক বেশি থাকে, মানে নিজের সংগঠনের উপর দখল যদি অনেক বেশি থাকে, আমি অনেকে হয়তো বলবেন যে আইএসএফ যদি আরো একটা দুটো যদি সিট জিততো তাহলে হয়তো খুব ভালো, সেটা আইএসএফ এর ভবিষ্যতের জন্য খুব ভালো হতো। কিন্তু নওশাদ যদি কোনোভাবে হেরে যেতেন তাহলে কিন্তু এই পরিস্থিতিটা মানে আইএসএফ এর জন্য যেই জিতুন না কেন, তিনি যেই হন না কেন, বিশ্বজিৎ মাইতি হন, প্রতীক মণ্ডল হন কি আরাবুল ইসলাম হন, যেই জিততেন আইএসএফ এর জন্য, তাতে আইএসএফ এর বিরাট কিছু লাভ হতো না যদি না নওশাদ জিততেন। ফলে এইটা জেতায় আমি একটা জিনিস বলবো, চেয়ারম্যান নওশাদের হয়তো পারিবারিক দল হিসেবে হয়তো শুরুটা, কিন্তু নওশাদের এই জয়টা কিন্তু আইএসএফ এর কাছে ভবিষ্যতের জন্য খুব সিগনিফিকেন্ট হয়ে থাকলো এবং ব্যাক টু ব্যাক জয়। বিধায়ক হয়ে গ্রেপ্তার বরণ করেছে এবং নওশাদের বক্তৃতা শুনে আমি অবাক হয়ে গেছি যে জেনারেলি সবাই যেখানে আজকের এই ভোটটায় এত ধর্মের কথা এসছে, নওশাদ বলেছে যে বলেছে বুকের পাটা আছে, ওখানে দাঁড়িয়ে বলছে নিজের নির্বাচনী সভায় যে আমি আপনাদের জন্য মন্দির মসজিদ করতে পারবো না, আপনারা যাতে কাজ করে 2 পয়সা বেশি রোজগার করে ভালো মতো যেতে পারেন মন্দির মসজিদে, সেই কাজের ব্যবস্থাটা আমি করতে পারবো। বলছে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী চাই। উনি যে এটা খেয়েছেন গরুর মাংস, সেটাকে কিন্তু মানে অপোজ করছেন ওইভাবে যে কেন খেয়েছে, ওটা নিয়ে গেল। ওর সেটা বলার ক্ষমতা আছে এবং সোজা কথা সোজাভাবে বলে। আমি বলবো ওর সব থেকে বড় মুভ হচ্ছে ও কিন্তু সিপিএম এর সঙ্গে জোট ভাঙেনি। আবার এই কথাটাও বলেছে আরাবুলকে রেখে যে আইএসএফ কি করবে, নিজস্বতা রেখে জোটটা করেছে, যে আইএসএফ কি করবে সেটা কি সিপিএম ঠিক করে দেবে, কিন্তু জোটটা ভাঙেনি। তার মানে দিস ইজ এত ম্যাচিওর পলিটিশিয়ান সাম্প্রতিককালে। আমি আজকে বলছি মানে সিপিএম এর রানা হয়তো জিতছে, মুস্তাফিজুর রহমান রানা জিতছে, তো এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, কংগ্রেস সিট পাচ্ছে, কিন্তু এত ইয়াং একটা পলিটিশিয়ান এবং তার 10 বছর হয়ে গেল অ্যাজ বিধায়ক, এরকম কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি সবার পেছনে নিতে গেলে না। আরো একটা খুব সিগনিফিকেন্ট জিনিস তো ভাঙড়ের ক্ষেত্রে আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার রাজনীতিটাতে একদম নওশাদ সিদ্দিকী পা দেওয়ার পর থেকে কিন্তু পুরো সমীকরণটা বদলে গেছে। এবার এই পরিস্থিতিতে যদি নওশাদ হারতেন তাহলে কিন্তু রাজনীতিটা মানে দক্ষিণ 24 পরগনা ওরিয়েন্টেড যে রাজনীতিটা, দেখ আমরা এবারে কি চিত্র দেখলাম, দক্ষিণ 24 পরগনায় সে উত্তর বল কি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটো জায়গাতেই সাধারণত দেখা যেত যে তৃণমূলের গড়। হ্যাঁ, তো এখানে এবার বিজেপি ঢুকে পড়লো, বিজেপি তাদের পেনিট্রেট করেছে, বিজেপি সেখান থেকে সিপিএম তৃণমূল বিজেপি সেখান থেকে যথেষ্ট আসন তুলেছে এবং ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে নওশাদের আবার জেতার মানেটা হলো দক্ষিণ 24 পরগনার এই উত্তর এবং দক্ষিণ দুটো 24 পরগনার এই যে দুটো জেলাতে, এই জেলাতে নওশাদের কিন্তু কর্তৃত্ব বল কি নেতৃত্ব বল দুটোই কিন্তু কায়েম রয়েছে। শুধু
নওশাদ না, আইএসএফও হ্যাঁ আইএসএফ তো বটে, সংগঠন, হ্যাঁ বটে। এবং সারা ঘুরে বেরিয়েছে সে, মানে যে কটা সিট দিয়েছে আমি খোঁজ নিচ্ছিলাম যে নওশাদকে কিরকম সময় ভাঙড়ে পাওয়া যায়, তখন বললো ভাঙড়ে পাওয়া যায় না, ও সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দারুণভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে সপ্তর্ষির জন্য মিটিং করেছে, কয়েকটা জায়গায় নওশাদের যদি দল আরেকটু বেটার হতো, হ্যাঁ আরেকটু যদি সংগঠন গোছাতে পারতো, আরেকটু যদি পেনিট্রেট করতে পারতো, আমার মনে হয় রেজাল্ট আরো বোধহয় বেটার। শুধু রেজাল্ট না, পশ্চিমবঙ্গ রাজনীতিতে অপশন বাড়তে। এবারের ভোটটা কিন্তু আমি জানি না, এবারের ভোটটা তুই খেয়াল কর, অবশ্যই প্রায় 200, তৃণমূল প্রায় 100 নয়, মানে ওই আর কি 80+, এবং কিন্তু আরো 3টে দল, যদিও হুমায়ুন কবির ইন্ডিভিজুয়াল, কিন্তু আমি বলছি পিডিএস একসময় দল করেছিল, চন্দ্রপ্রদ্যুন্ড সৈফুদ্দিন চৌধুরী, তারা কিন্তু কোনো সিট পায়নি। আজকে হুমায়ুন কবির কিন্তু নতুন দল হিসেবে এন্ট্রি নিয়ে নিল, নওশাদ সিদ্দিকীর আইএসএফ দুবার কিন্তু থেকে গেল এবং সিপিএম ফিরে এলো। তার মানে আমার কিন্তু টোটাল যখন ওখানে স্কোর লাইন দেখাবে 5টা দলের নাম দেখাচ্ছে, 6টা, সরি কংগ্রেস আছে, তার মানে 6টা দলের নাম দেখাচ্ছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা নতুনত্বর জন্ম দিল। হ্যাঁ, সাম্প্রতিক ইতিহাসে তো এরকম দেখা যায়। নাম্বারে হয়তো কম, হ্যাঁ সেরকম না, নাম্বারে কম, কিন্তু বিধানসভায় রিপ্রেজেন্টেশন থাকবে, পতাকা থাকবে, সেটাই বলছি। তো এই গেল নওশাদ। আমাদের মনে হয় নওশাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, আগামী দিনে হয়তো আরো বেটার পারফর্ম করবে এবং নওশাদের দল আরো বেটার কিছু করে দেখাবে। নমস্কার, আজকে রইল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।